হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ সির যে পরীক্ষা হয়েছিল সেখানে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে 2016 সালে কি হতো, 15টা জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসতো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি থেকে 15টা আসতো, তারপরে ইংলিশ থেকে 15টা এবং ম্যাথ থেকে হচ্ছে 15টা, এই টোটাল মিলে 60টা। কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ওকে, এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে নতুন সিলেবাস হয়েছে, চেঞ্জ হয়েছে। আমরা আজকে আলোচনা করবো কি 2016 সালে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থেকে যে 15টা প্রশ্ন এসেছিল এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও কিন্তু কিছু স্ট্যাটিক জিকে প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কারণ সামনে 1 মার্চ তোমাদের গ্রুপ সি পরীক্ষা রয়েছে, তাই তোমরা ক্লাসটি মন দিয়ে করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কারণ এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন এসেছিল এবং কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে। ঠিক আছে, কারণ প্রিভিয়াস ইয়ার করা দেখা কিন্তু খুব জরুরি। প্রিভিয়াস ইয়ার মানে সমস্ত প্রিভিয়াস ইয়ার, পারলে ডব্লিউএসএস প্রিভিয়াস ইয়ার, পিএসসি যেসব পরীক্ষাগুলো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কনস্টেবল, ক্লার্কশিপ, এসআই, মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কিন্তু দেখা খুব জরুরি যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন কিন্তু সরাসরি রিপিটেড হয়। ঠিক আছে, চলো দেখে নিই কি কি প্রশ্ন ছিল পরীক্ষাতে। প্রথম প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট। তো জেপিইজি এর পুরো কথাটি কি, মানে জেপিইজির ফুল ফর্ম কি, বলো বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, হচ্ছে কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ঠিক আছে, এই জেপিইজি এর পুরো কথাটি হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। সাধারণত ডিজিটাল ক্যামেরায় এবং ইন্টারনেটের ছবি সংরক্ষণের জন্য এই ফরম্যাট ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি, বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। রামসার সাইট কিসের সঙ্গে যুক্ত? অপশন এ জলাভূমির সঙ্গে যুক্ত। ঠিক আছে, রামসার সাইট দ্য কনভেনশন অন ওয়াটারল্যান্ডস নামে পরিচিত। এটি 1971 সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং 1975 সালে কিন্তু এটি কার্যকরী হয়। বলবে যে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কটা রামসার সাইট রয়েছে, সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে আমাদের পশ্চিমবঙ্গে কটা রামসার সাইট রয়েছে এবং কি কি সেটা লিখে তোমরা কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো কি, বলো। হিমোগ্লোবিনের কাজ কি? একবার সহজ প্রশ্ন এটা। কি কাজ? অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, অপশন এ অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হলো লোহিত রক্ত কণিকায় উপস্থিত একটি প্রোটিন, যার প্রধান কাজ হলো কি ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে তার শরীরের বিভিন্ন কোষে পরিবহন করে। হিমোগ্লোবিনের অভাবে কি হয়? রক্তাল্পতা দেখা দিতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, ভিটামিন ডি এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি? ভিটামিন ডি না, ভিটামিন এ। ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগ হয় সেটা হলো কি, বলো। তাই ভিটামিন কিন্তু ভালো করে পড়বে যে কোন ভিটামিনের অভাবে কি হয়, ভিটামিন সির অভাবে কি হয়, ভিটামিন এর রাসায়নিক নাম কি, এগুলো কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে। তাহলে ভিটামিন এর অভাবে কি হয়? অপশন এ রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, যেখানে স্বল্প আলোতে বা রাতে দেখতে অসুবিধা হয়। ভিটামিন এ চোখের রেটিনায় রডপসিন নামক রঞ্জক তৈরিতে কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে। কোন রঞ্জক? রডপসিন। ঠিক আছে, যা স্বল্প আলোতে দৃষ্টির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কয়টি, বলো। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? কয়টি? সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, অপশন এ না, এটা অপশন বি, 206টি। ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। জন্মকালে শিশুদের শরীরে প্রায় 300টি হাড় থাকে। শিশুদের কিন্তু বেশি হাড় থাকে। ঠিক আছে, যা বয়স বাড়ার সাথে সাথে একত্রিত হয়ে কম সংখ্যক হাড়ে পরিণত হয়। মানবদেহের দীর্ঘতম হাড় কি? ফিমার। কোথায় থাকে? যেটা উরুতে থাকে, উরুর হাড়। এবং ক্ষুদ্রতম হাড় হলো কি স্টেপিস, যেটা কানের মধ্যস্থিত হাড়। ঠিক আছে, কানের মধ্যে থাকে। ওকে, চলো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত, বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, নেপাল। ওকে, নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা নেপালে অবস্থিত বর্তমানে। এটি নেপাল,
চীনের তিব্বত সীমান্তে অবস্থিত হলেও এর সিংহভাগ এবং ক্লাইম্বিং রুটগুলি অধিকাংশই নেপালের দিকে। এবং নেপালে কি হয়, মাউন্ট এভারেস্টকে সাগরমাথা নামে পরিচিত বা সাগরমাথা বলা হয় মাউন্ট এভারেস্টকে নেপালে। চলো পরের প্রশ্ন, ধরিত্রী দিবস পালিত হয় কবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই দিবস থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসতে পারে, তাই তোমরা প্রত্যেকটা মাসের দিবসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু পড়ে নিও। কি? বি, অপশন অপশন বি 22শে এপ্রিল। ধরিত্রী দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। প্রতি বছর 22শে এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস পালিত হয়। পরিবেশ সুরক্ষা এবং পৃথিবীকে দূষণমুক্ত রাখার বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। 1970 সালে প্রথম ধরিত্রী দিবস পালিত হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এদের মধ্যে? বলো কোনটি পশ্চিমবঙ্গ? গরুমারা এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত, চাপড়ামারি এটাও পশ্চিমবঙ্গে অবস্থিত। অবস্থিত নয় কোনটি? অপশন বি মানস। ওকে, মানস কোথায় অবস্থিত? মানস জাতীয় উদ্যান হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এটি একটি টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। আর অন্যদিকে গরুমারা, কামরা, সুন্দরবন, চাপড়ামারি এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ঝুম হলো কি? এটা লোকনৃত্য, উপজাতি, নদীর নাম এবং চাষের পদ্ধতি। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। কি? এটি একটি চাষের পদ্ধতি। অপশন ডি, এটি কি হলো? চাষের পদ্ধতি। ঝুম হলো এক প্রকার কৃষি পদ্ধতি যা মূলত স্থানান্তর কৃষিতে বা চাষ করা হয় অ্যাকচুয়ালি। এটা একটি স্থানান্তর কৃষি নামেও পরিচিত। এই পদ্ধতিতে পাহাড় ও বনভূমির একটি অংশ পরিষ্কার করে সাময়িকভাবে চাষাবাদ করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তা বিভিন্ন গুহা চিত্র এবং বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ বই এগুলো কিন্তু পড়বে তোমরা। কোন রাজ্যে অবস্থিত? অপশন সি মহারাষ্ট্রে। ইলোরা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরের কাছে অবস্থিত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী কিন্তু স্থান এটি। ওকে, চলো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মানব দেহের কোষে থাকে কয়টি ক্রোমোজোম? বলো। 44টি, 46টি, 48টি এবং 23টি। 23 জোড়া থাকে। ওকে, 23 জোড়া, 23টি নয়। কয়টি হবে? 46টি ক্রোমোজোম। জোড়া হলে 23 জোড়া আর সংখ্যায় হলে 46টি। মানবদেহের প্রতিটি সাধারণ কোষে 46টি ক্রোমোজোম থাকে। এই 46টি ক্রোমোজোম 23 জোড়ায় কিন্তু বিভক্ত থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে যৌন ক্রোমোজোম, যেটা XX থাকে কি মহিলাদের ক্ষেত্রে এবং XY থাকে পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, কি উদ্ভাবন করেছিলেন বলো? কি আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল? সঠিক উত্তর হবে কি? অপশন সি ডিনামাইট। ঠিক আছে, আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ। তিনি 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেন। তার এই উদ্ভাবন শিল্প জগতে বিপ্লব এনেছিল, যদিও এর ধ্বংসাত্মক ক্ষমতাও ছিল, যার কারণে কি কি করেছিলেন তিনি? আলফ্রেড নোবেল কি করেছিলেন? বর্তমানে নোবেল যে কমিটি, যে পুরস্কার দেওয়া হয় সেটা তিনি তৈরি করেছিলেন, সেই কমিটি তিনি গঠন করেছিলেন। চলো পরের প্রশ্ন, তাহলে যিনি ডিনামাইট আবিষ্কার করেছেন তিনিই হচ্ছে নোবেল পুরস্কারের জনক। ওকে, চলো পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি। ঠিক আছে, আফ্রিকা। ওকে, আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে এবং জাম্বিয়া সীমান্তে অবস্থিত। এটি এটি জাম্বেজি নদীর উপর গঠিত একটি বিশাল জলপ্রপাত, যা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দর্শনীয় জলপ্রপাত হিসেবে কিন্তু পরিচিত। তাহলে কোথায় অবস্থিত? আফ্রিকাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো কি? যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো কি? তাহলে গ্যাস, বায়ুমণ্ডল এগুলো কিন্তু আমরা সুন্দর করে পড়ে নেব এই চ্যাপ্টার গুলো। সেটি হলো কি? অপশন বি নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। ঠিক আছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 78% কি থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে, যা
এটিকে বায়ুমণ্ডলে সর্বাধিক মাত্রায় উপস্থিত গ্যাস করে তোলে। অক্সিজেন কত থাকে? প্রায় 21%। বাকি 1% অন্যান্য গ্যাস, আর্গন, কার্বন ডাই অক্সাইড, নিয়ন, হিলিয়াম ইত্যাদি গ্যাস থাকে। তাহলে সবচেয়ে বেশি কে থাকে? নাইট্রোজেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সিএনজির অর্থ কি? এই সিএনজি এই কথাটির অর্থ কি? অর্থ কি বলো? সিএনজি কথাটির অর্থ হলো সম্পূর্ণ হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডি। যার প্রধান উপাদান হলো কি মিথেন, যা প্রায় 90 থেকে 95% কিন্তু থাকে এর মধ্যে, সিএনজির মধ্যে। এছাড়া এতে অল্প পরিমাণে ইথেন, প্রোপেন এবং বিউটেন থাকে। এটি পেট্রোল বা ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহার করা হয় এবং তুলনামূলকভাবে কম দূষণ ঘটায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তাহলে এই 15টা প্রশ্ন ছিল হচ্ছে জিকে থেকে, জেনারেল নলেজ থেকে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে সেখানে কয়টা প্রশ্ন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স বাদে, স্ট্যাটিক জিকে থেকে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো পুরনো ছিল, এখন বর্তমান সময় এগুলো পুরনো, ওগুলো আলোচনা করে লাভ নেই। যেগুলো স্ট্র্যাটেজি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই। ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হলো কি? সঠিক উত্তর হবে কি? অপশন সি, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো কি অগ্নি ভি। এটি ডিআরডিও তৈরি করেছিলেন, দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্লা, যার পাল্লা কি 5000 কিলোমিটার কিন্তু বেশি। চলো পরের প্রশ্ন। নাসার গগনযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, নাসার যে মহাকাশযানটি বর্তমানে বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করেছে তার নাম হচ্ছে জুনো। এটি 2016 সালে জুলাই মাসে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে এবং জুনো মহাকাশযানটি মূল উদ্দেশ্য হলো কি বৃহস্পতির গঠন, বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র এবং এর সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। চলো পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য হলো বা রাজ্যটির নাম কি? কি? সঠিক উত্তর হবে কি তেলেঙ্গানা। ঠিক আছে, অপশন ডি। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশের রাজ্য থেকে বিচ্ছিন্ন করে ভারতের 29তম রাজ্য হিসেবে এটি গঠন করা হয়। ওকে, চলো পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন। রজার ফেডেরার যে খেলার সঙ্গে যুক্ত সেটি হলো কি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি টেনিস। ঠিক আছে, অপশন সি, টেনিস। রজার কি একজন কিংবদন্তি খেলোয়াড়। সুইজারল্যান্ডের এই খেলোয়াড় পুরুষদের টেনিস ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে একজন বিবেচিত। তিনি 20টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল শিরোপা কিন্তু তিনি পেয়েছেন। বিখ্যাত টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের। চলো 20 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় বারবার আসে। কে জড়িত? সেটা হচ্ছে কি অপশন সি, অ্যালবার্ট আইনস্টাইন। 1905 সালে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং 1915 সালে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব তিনি প্রকাশ করেছিলেন। চলো পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো কি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, 2014 সালে। একটু আগে পড়লাম আমরা, 29তম রাজ্য হিসেবে কিন্তু এটি গঠিত হয়েছিল। এটি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিচ্ছিন্ন করে এটি গঠন করা হয়। হায়দ্রাবাদকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যের যৌথ রাজধানী হিসেবে 10 বছরের জন্য ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের জাতীয় পক্ষী কি বা জাতীয় পাখি কি? বলো। এত সহজ প্রশ্ন কিন্তু এখন আসবে না। এখন মডারেট টু হাই লেভেলের প্রশ্ন হবে, তোমরা ডিটেলস প্রতিটা সাবজেক্ট কিন্তু পড়বে আর প্রিভিয়াস এর অবশ্যই দেখবে। যেটা বললাম ডব্লিউবিসিএস, তারপরে পিপিএসসি মিসেলানিয়াস, ডব্লিউবিএসআই এবং যেসব কনস্টেবল পরীক্ষাগুলো হয়েছিল তার প্রিভিয়াস এর সব অবশ্যই ভালো করে দেখবে। সঠিক উত্তর হয়ে যাবে কি ময়ূর, অপশন সি। 1950 সালে এটি ভারতের জাতীয় পক্ষী হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন। আনন্দমঠ গ্রন্থের লেখককে? একবার সহজ প্রশ্ন। সঠিক উত্তর যাবে কি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, এটি একটি বাংলা উপন্যাস। এটি 1882 সালে প্রকাশিত হয় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট কিন্তু লেখা হয়েছিল। এদের পরীক্ষায় এসেছিল কোন বিদ্রোহের প্রেক্ষাপট, এখান থেকে পাই আমরা সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপট। এই উপন্যাসে কি রয়েছে? বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাও কিন্তু পরীক্ষা আসে যে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। 24 নম্বর প্রশ্ন। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? বলুন। এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে কি
কে? রাখাল দাস ব্যানার্জি 1922 সালে তিনি আবিষ্কার করেন। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। প্রাচীন নগর পরিকল্পনা, উন্নত পয় প্রণালী ব্যবস্থা এবং বৃহৎ স্নানাগারের জন্য বিখ্যাত। এই সময়ে স্যার জন মার্শাল হচ্ছে কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালক বা ডিজি ছিলেন তিনি। তার তত্ত্বাবধানে মহেঞ্জোদারো এবং হরপ্পার ব্যাপক খনন কার্য কিন্তু সাফল্যমণ্ডিত হয়েছিল। এই ছিল টোটাল 24টা জিকে এবং স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন ছিল। এখন তো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন অনলি জিকে থেকে থাকবে 20 মার্কসের প্রশ্ন। তাই তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? ইংলিশ থেকে 10 মার্কস এবং রিজনিং থেকে 10 মার্কস এবং ম্যাথ থেকে 20 মার্কস, টোটাল 60। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, কারণ সামনে আর কদিন পর পরীক্ষা আসতে চলেছে। তাই প্রিভিয়াস পেপারগুলো ভালো করে দেখো। আর এই ভিডিওটা অবশ্যই দেখবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ সামনে পরীক্ষা রয়েছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।